দেখো আজকে আমরা আমরা আজকে কি কি করব? গ্রামার শিখবো মন দিয়ে, কারণ আমাদের গ্রামার শেখা উচিত ছিল ফার্স্ট সেমে, যেখানে আমাদের ব্রড কোশ্চেন লেখার উপরে খুব বেশি জোর দিতে হতো না, জোর না দিলেই চলতো। আমাদের এমসিকিউ করলেই হয়ে যেত, গল্পগুলো শোনো, এমসিকিউ সলভ করো, বাড়ি চলে যাও। এই ছিল আমাদের ফার্স্ট সেমের কাজ। আমরা ফার্স্ট সেমে ধরে 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 প্রত্যেকটা পার্টিসিপল বলো, জিরান্ড বলো, ক্লজ বলো, ফ্রেজ বলো, ডিগ্রি চেঞ্জ, সমস্ত কিছু ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে করিয়েছি। ফার্স্ট সেমে গ্রামার ছিল টেক্সচুয়াল, আর এখানে গ্রামার কিন্তু মাধ্যমিকের মতো নন টেক্সচুয়াল। এদিকে এই যে শাহিদ, ঘর থেকে সেকেন্ডও লাগবে না, বের করে দেবো। ফার্স্ট সেমে গ্রামার কি ছিল বলতো দেখি, বল কিরে বাবু, বলবি তো? সোহান বল, গল্প করছিলিস কেন? আমার ঘর থেকে ডিস্টার্বিং এলিমেন্ট বের করে দেবো, নো এক্সকিউজেস, নো এক্সকিউজেস। সমাজ খারাপ দিকে যাচ্ছে, এখানে আমাকে যা করার আমি করে নেব। আচ্ছা, তাহলে ক্লাস 11 এর সেকেন্ড সেমে গ্রামারটা কি করে করতে হবে, গ্রামারে কত মার্কস থাকবে, সবটাই আজকে জানবো। স্মার্টলি গ্রামার শিখতে হবে, গাদা গাদা রুলস লেখার এখন কিন্তু সময় নেই। সেটা আমাদের ফার্স্ট সেমে আমরা খুব ডিটেল আলোচনা করেছি। সেকেন্ড সেমে আমাদেরকে স্মার্টলি না শিখলে কিন্তু হবে না। এখানে প্র্যাকটিস করতে করতে শিখতে হবে। এখানে আগে রুলস করো, তারপরে প্র্যাকটিস করো, অত সময় নেই। খুব সহজে গ্রামারটাকে আমরা শিখবো। আর এই ক্লাসে এসে যদি বলে স্যার এখনো আমি গ্রামারে কাঁচা, তাহলে তার কিন্তু পাকার সময় আর নেই, পাকতে হবে। সে কাঁচা বলার পেছনে কারণটা কি? কারণ সে শুধু শিখে গেছে সারা জনম, সে জীবনেও প্র্যাকটিস করেনি। কোনো ব্যাপার না গ্রামার, যত গ্রামার প্র্যাকটিস করবে তত তোমার সেন্স ক্লিয়ার হবে। গ্রামার প্র্যাকটিস করবার সময় কি আমরা প্রথমে রুলসটার কথা ভাবি না, প্রথমে যে সেন্টেন্সটা দিয়েছে অর্থাৎ গিভেন সেন্টেন্সটার বাংলা মানেটা বুঝতে হবে। আমরা আজকে কোন গ্রামার করব? আমরা আজকে করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আচ্ছা বাবু, একটু মন দিয়ে দেখবে, এই সেন্টেন্স ক প্রকার আমরা জানি। একটা হচ্ছে ফাংশনাল, যা শিখছো সেটা খাতায় লিখবে। তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো সুন্দর করে কিন্তু খাতায় লিখবে। একটা ফাংশনাল, আরেকটা কি স্ট্রাকচারাল। একটু জোরে বলবো, তোমরা বলবে। ফাংশনাল আর একটা কি স্ট্রাকচারাল। এবার এই ফাংশন অনুযায়ী সেন্টেন্স ক প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ছোট্টবেলা থেকে আমরা করছি অ্যাসার্টিভ সেন্টেন্স। কাকু এর পরে কাকু অপটেটিভ সেন্টেন্স, এর পরে ইম্পিরেটিভ বা ইম্পারেটিভ, কাকু বানান যেন ভুলে না যাই এর জন্য ইম্পি বলি। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপরে কাকু শেষেরটা ল্যাংচা বোধে বাক্য, এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। এবার আরেকটু জানতে হবে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিন্তু আরো দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অ্যাফার্মেটিভ আরেকটা নেগেটিভ। মানে একটা হ্যাঁ বোধক আরেকটা না বোধক, এটাতে আমরা ভাগ করতেই পারি। আমরা অ্যাফার্মেটিভকে অনেক ক্ষেত্রে কিন্তু পজিটিভ সেন্টেন্সও বলে থাকতে পারি। ক্লিয়ার করতে পারলাম? এইবার আর এই স্ট্রাকচারাল সেন্টেন্স ক প্রকার? এই স্ট্রাকচারাল সেন্টেন্স কিন্তু 3 প্রকার, এক সিম্পল, কমপ্লেক্স, আরেকটা কম্পাউন্ড। আর কি? কম্পাউন্ড। আমি খুব বিস্তারিত আলোচনা করেছি সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবো, আর কম্পাউন্ড সেন্টেন্স কি করে চিনবো। খুব শর্টকাট নিয়ম,
কঠিন কিছু নেই। দেখো বাবু, কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে ওর মধ্যে ফ্যান বয়েজ থাকে। আমি ছোট্ট থেকে বলে আসছি ফ্যান বয়েজ মানে কি, এইগুলো কনজাংশনস। কি কি থাকবে মা? ফর, অ্যান্ড, অথবা নর, অথবা বাট, অথবা অর, অথবা ইয়েট, অথবা সো, এগুলো থাকবে। থাকলে কোন সেন্টেন্স হবে মা? কম্পাউন্ড সেন্টেন্স হবে। এবার গ্রামাটিক্যালি বুঝতে গেলে কি হয়, যে বাক্যে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে এবং তাদের সংযোগ স্থলে একটি কনজাংশনস থাকে। আবার তাহলে আমায় ক্লজ বুঝতে যেতে হবে, ক্লজ বুঝতে গেলে আমায় আবার ফ্রেজ ভালো করে বুঝতে হবে, ফ্রেজ ভালো করে বুঝতে চাইলে পার্টস অফ স্পিচ ভালো করে বুঝতে হবে, এবং সবটাই ভালো করে বুঝতে চাইলে ফ্রেন্ডলি লার্নিং সাবস্ক্রাইব করতে হবে। তাতেও কিন্তু সাবস্ক্রাইবারের কথা আসছে। কমপ্লেক্স সেন্টেন্স ভালো করে করতে গেলে মাগো কি লাগে? ও মা, ক্লজ লাগে। কি লাগে? ক্লজ। ক্লজ মানে যে বাক্যের মধ্যে ক্লজেস থাকবে সেই বাক্যটাই কমপ্লেক্স সেন্টেন্স হবে। ক্লজেস মানে কি? ক্লজেস তৈরি করতে গেলে WH ওয়ার্ড থাকে না? ক্লজেস তৈরি করতে গেলে ইফ থাকে, বিকজ থাকে। আমরা ছোটবেলায় করেছি দ্যাট থাকলেই নাউন ক্লজ, দ্যাট সবসময় তা হয় না, তাই না? আর কি থাকতে পারে মাগো? দো থাকতে পারে। এগুলো থাকলে কোন সেন্টেন্স হবে? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে হ্যাঁ, দো মরে গেছে, নিচে নেমে গেল। আচ্ছা, একটু নামিয়ে দিতে হবে তাহলে ক্যামেরাটা। আচ্ছা, এইবার তাহলে আমি কিন্তু ইনডাইরেক্টলি বলছি মা, দেখো তোমরা দেখো, এই কটা বাক্য দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স মানে এই কটা শব্দ আনতে হয় কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে। খুব এনজয় করো, ভীষণ সহজ জিনিস। তাহলে এই দুটোর একটা না থাকলে কোন সেন্টেন্স হবে? সিম্পল সেন্টেন্স। মানে মূলত সেন্টেন্স কিন্তু চিনতে গেলে ক্লজের প্রয়োজন হয়, কিন্তু তোমাদের এখন শর্টকাটে জানতে হবে, তাই না? এইবার আমরা সেন্টেন্স কি করে চিনবো? দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনা কোনো ঘটনাই না। এই ভালো আছিস, প্রশ্নবোধক বাক্য। আবার এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দু প্রকার, একটা WH কোশ্চেন আর একটা কি বলো, ইয়েস নো কোশ্চেন। মনে আছে? প্রত্যেকটা ভালো করে শিখতে হবে। WH কোশ্চেন মানে কি? যে প্রশ্ন WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। আর ইয়েস নো কোশ্চেন মানে কি? যে প্রশ্নের উত্তরে কেবল হ্যাঁ অথবা না হয়। তারা কাউকে প্রশ্ন করছো, ডু ইউ লাভ মি, তাহলে ও নিশ্চয়ই হ্যাঁ না বলবে, না বলবে না আমার নাম অমুক, আমার বাবার নাম তমুক, তা তো বলবে না। ও হ্যাঁ অথবা না উত্তর দেবে। তাহলে ওগুলোকে হ্যাঁ না প্রশ্ন বলা হয়, ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, ইম্পারেটিভ মানে কি? এই এবার লাইটটা দে না। তাহলে আমি কি ওকে, দেখো উঠে গেছে, আমি ওকে অর্ডার করলাম যে মনে লাইটটা দে। ইংরেজি কি? লাইট দ্য লাইট। ইংরেজি কি? লাইট দ্য লাইট। লাইটটা দে, লাইট দ্য লাইট হলো। আচ্ছা, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অর্ডার, উপদেশ, অ্যাডভাইস, আর কি? রিকোয়েস্ট, অনুরোধ। এই তিনটে জিনিস থাকবে কোন সেন্টেন্সে মাগো? ইম্পারেটিভ সেন্টেন্সে। অপটেটিভ মানে কি? আজকালকার দিনে সবাই সবাইকে বলে ভগবান তোমায় ভালো রাখুক, গুড মর্নিং। এটা কি? গুড মর্নিং কি? এটা উইশ করা। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স এটা হয় যদি আমি পাখি হতাম। এটা কি অপটেটিভ সেন্টেন্স? ইফ আই ওয়ার আ বার্ড, ইয়েস ডেফিনেটলি ইট ইজ অ্যান অপটেটিভ সেন্টেন্স। যদি আমি, কারণ আমার তো ইচ্ছে, প্রার্থনা, আমি উইশ করছি। তাহলে অপটেটিভ সেন্টেন্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে মে থাকে, মে নট মে। আর অ্যাজার্টিভ মানে বিবৃতিমূলক বাক্য। এই পেনটা খুব সুন্দর, দিস ইজ আ নাইস পেন, বা দিস পেন ইজ ভেরি বিউটিফুল। তাহলে অ্যাজার্টিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি তো তোমাদের বলতে হবে না, বাবা কত বড় সাপ। তাহলে কি এটা? অবাক, বিস্ময়, ল্যাংচা বোধে বাক্য। কি বাক্য বাবু? ল্যাংচা বোধে বাক্য। তাহলে আমরা সেন্টেন্স মোটামুটি চিনতে পারবো। এবার আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করা। আবার উল্টোটাও বুদ্ধি করে শিখতে হবে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাওয়া। ধরো তুমি গাইঘাটা থেকে কলকাতায় যাবে, সেই সময় নিশ্চয়ই তুমি পথটা চিনতে চিনতে যাবে, তাই না? যাতে করে কলকাতা থেকে গাইঘাটায় ফিরে আসবার সময় আর তোমার অসুবিধে না হয়। তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে চলেছো, তাহলে সেই সুবাদে তুমি উল্টোটাও একবার দেখে নেবে, যাতে করে তোমায় আর চিনতে অ্যাটলিস্ট অসুবিধে না হয়।
বোকারা কি করবে, একবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আবার উল্টো কর, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। অত সময় আমাদের অপচয় করলে এই সেমিস্টার সিস্টেমে হবে না। এতটুকু লিখে নাও, তারপরে আমরা এই পাশে আসছি, লিখে নাও। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা বাক্য বুঝবো। দেখো, অপ্রয়োজনীয় বাক্য কিন্তু ট্রান্সফর্ম করার প্রয়োজন নেই। যেগুলো পরীক্ষায় দেবার মতন সেটা কিন্তু আমাকে বুঝতে হবে, ঠিক আছে? আর এই ডিটেল ক্লাসেস করানো আছে, বহুবার ক্লাসেস করিয়েছি, টাফেস্ট সেন্টেন্সেরও আমরা ট্রান্সফর্ম করেছি। তবে ভালো করে একটু আমরা বুঝে নিই। আজকে কটা সেন্টেন্স এবং সেন্টেন্স করতে করতে আরো দু একটা আমি এক্সাম্পল বলবো, মন দিয়ে দেখবে। শুধু করলে চলবে না, আমরা কিন্তু প্র্যাকটিসও করব সাথে সাথে, এবং সেই প্র্যাকটিস শিটটাও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব যারা অনলাইন ক্লাসেস করছো এবং তোমাদেরকে। দেখো, প্রথম সেন্টেন্স কি, খুব ভালো একটা সেন্টেন্স, প্যারা সেন্টেন্স, আই লাভ ইউ সিরিয়াসলি, আই সিরিয়াসলি লাভ ইউ অল। তাহলে আই লাভ ইউ সেন্টেন্সের যদি আমি তোমার নেগেটিভ করি তাহলে কি হবে? তোমাকে সবার আগে শিখতে হবে যে আমরা কোন বাক্যে ডু, ডাজ, ডিড আনি। দেখো, সেই বাক্যে আনবো যে বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না। খুব সহজ জিনিস। তার মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড এগুলো থাকবে না। সে বাক্যে আনবো, সে বাক্যে প্রেজেন্ট টেন্সে ডু, আর ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ, আর পাস্ট টেন্সে ডিড। এইটুকুনি আমরা বুঝে নি, বাকি করতে করতে আমরা শিখে যাব, ঠিক আছে? যেমন আই লাভ ইউ, এই বাক্যে কিন্তু এমনটা নেই যে আই নট লাভ ইউ, এরকম লেখা যাবে না। তাহলে এই বাক্যে তোমাকে লিখতে হবে আই ডু নট, লাভের অপোজিট কি, হেট ইউ। দেখো বাবু, একটুখানি বুদ্ধি করে করবে কাজ। দেখো, আমি লাভের অপোজিট পেরেছি, লাভের অপোজিট আমি জানি। আই ডু নট লাভ ইউ এর অপোজিট কি, হেট হলো। আচ্ছা, যাকে আমি ভালোবাসি না তার মানে কি আমি তাকে ঘেন্না করি? না, এটা অনেক সময় হয় না, অনেক ক্ষেত্রে এভাবে করা যায় না। তাহলে আমি কি করে করব? খুব একটা সহজ প্রসেস আজকে তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো, এভাবে করতে পারি, ইট ইজ নট, এটা হয় না, দ্যাট, যে আই ডু নট লাভ ইউ। এভাবে করবে, ইট ইজ নট দ্যাট আই ডু নট লাভ ইউ। আচ্ছা, তাহলে নিচেরটা করতে পারি তো, ইট ইজ নট দ্যাট হি ডাজ নট লাইক মি। কেন ডাজ নট করলাম? লাইকস। তাহলে আমার কোনো সমস্যাই নেই, আমি এইভাবে করব, ইট ইজ নট দ্যাট আই ডু নট লাভ ইউ। শেখো, ভালো লাগবে। এটা 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 এমন নয় যে আমি তোমায় ভালোবাসি না, তার মানে কি আমি তোমায় ভালোবাসি। এটা এমন নয় যে সে আমায় পছন্দ করে না। কারণ দেখো, লাইকের তুমি অপোজিট কি লিখবে? ডিসলাইক লিখতেই পারো, তাই না? লিখতেই পারো। কিন্তু আমি এইভাবেই, যে আমাকে পছন্দ করে না, বা আমি যদি কাউকে পছন্দ করি, তার মানে এমনটা না আমি কাউকে অপছন্দ করি না, আমি তো অনেককে চিনি না, তাকে কি আমি অপছন্দ করলাম? তাহলে তাহলে আমি এখানে কি লিখবো? ইট ইজ নট দ্যাট হি, ডু নটটা চেঞ্জ হয়ে যাবে কি বাবু এখানে? ডাজ নট লাইক মি। একা একা এটা করবে, নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে একটা হয়ে গেল, দুটো হয়ে গেল। এবার 3 নাম্বার কি বলেছে? অনলি। আমরা অনলি থাকলে জানি না, শুধু কি অনলি, অনলি অথবা অ্যালোন থাকলে, ব্যক্তি থাকলে নান বাট, আমরা কত করেছি, বস্তু থাকলে নাথিং বাট, আর বয়েস থাকলে নট মোর দ্যান, তাই না? নট মোর দ্যান, এগুলো তোমার বয়েস থাকলে। এটা তাহলে ব্যক্তি থাকলে, বস্তু থাকলে, এজ থাকলে। তাহলে সেখানে আমি কি করব? জাস্ট অনলির জায়গায় এখানে তো মানুষ মানে বস্তু নয়, গড। তাহলে কি হবে? নান বাট, তারপরে যা আছে তাই, ধেই 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 করে লিখে দে 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 দে, হয়ে গেল। কঠিন কিছু আছে? ওমা 3টে করলাম, কঠিন লেগেছে কি? ছোটবেলায় করেছি না আমরা? 3 নাম্বার, 4 নাম্বারে আসি। এই যে কতবার করেছি আমরা,
অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, তবেই তো নেগেটিভ হবে। তবে এখানে তোমাদেরকে একটু থামতে হবে, যেহেতু তোমরা বড় হয়েছো, স্যাররা কিন্তু স্ট্যান্ডার্ড জিনিস দিতে পারে। এমন দিতে পারে অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান কামস, দিতে পারে অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান কামস, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই বসন্ত আসে, তাই না, কুল এয়ার স্টার্টস ব্লোয়িং, তাই না, আমরা বলতেই পারি। তাহলে প্রেজেন্ট টেন্সে হলে কি করব, পাস্ট টেন্স হলে কি করব, আমরা আগে পাস্ট টেন্সটা করি। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার, এই নো সুনার হ্যাড, তাই না বাবু, নো সুনার হ্যাডও লিখতে পারি, আবার কি লিখতে পারি, ডিডও লিখতে পারি। তাহলে আমি যদি ডিড লিখি তাহলে ভার্বের প্রথম ফরমেশন লিখবো, মানে এই ভার্বটা। তাহলে আর যদি হ্যাড লিখি তাহলে ভার্বের কোন ফরমেশন লিখবো, থার্ড ফরমেশন। লক্ষণীয় বিষয়, তাহলে নো সুনার হ্যাড অথবা ডিড, এবার কি লিখবো, দ্য ম্যান, দ্য ম্যান। আচ্ছা আপনি হ্যাড লিখি তাহলেও কামের ভিতরি কামই হয়, আর যদি ডিড লিখি তাহলেও কামই হবে, তাই না, কাম কেম কাম, তাই তো, ভালো করে বুঝবে। এই কমা তুলে আমি কি লিখবো, দেন, এই জায়গাটা বুঝতে হবে। দেনটা কেন লিখি, অনেকের মনে প্রশ্ন আসে যে স্যার দেন মানে তো কারো থেকে, রাম ইজ টলার দ্যান রহিম, তাহলে এখানে THEN না হয়ে THAN হলো কেন? এই দেন মানে পিরিয়ড অফ টাইম। আবার বলছি, দেন মানে এখানে কি, পিরিয়ড অফ টাইম, একটা সময়ের সীমা বলা হচ্ছে। তাহলে দেন এটা লক্ষ্য করবে, এখানে কিন্তু THEN হবে না, তারপরে যা আছে বাবু তাই। আর যদি প্রেজেন্ট টেন্স হয় তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই জায়গাটা ডিড না হয়ে হবে হয় ডাজ, তাই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাজই হবে, যে নো সুনার ডাজ দ্য সান অ্যারাইজ বা রাইজ, তাই না, ক্লিয়ারলি বুঝবে কিন্তু, কারণ এই বোঝার সুযোগ তুমি আর পাবে না। নালে প্রত্যেক বছর তোমাকে এটা বলেই নতুন মাস্টারমশাইয়ের কাছে যেতে হবে যে আমি গ্রামারি কাজা, আলটিমেট তার কোনো দোষ নেই, তোমার শেখার পদ্ধতিতে কোনো না কোনো গলতি ছিল। এই হচ্ছে চারটে আমরা করলাম, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো 5 দাগ। বাবু দেখো 5 দাগটা খুব সোজা। শি অ্যাটেম্পটেড এভরি কোশ্চেন, সে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে। তাহলে আমরা বলতেই পারি সে একটা প্রশ্ন অ্যাটেম্প্ট না করে ছাড়েনি। তাহলে এইভাবে লিখতে পারি যে শি, এটা এক প্রকার প্রায় মেমোরাইজ করতে হয়। শি ডিড নট, ছাড়েনি ইংরেজি কি, লিভ এনি কোশ্চেন আনঅ্যাটেম্পটেড। এবার দেখ, তোদের কাছে প্রথমটা না বাবুরা একটু কঠিন মনে হতে পারে। শি ডিড নট লিভ এনি কোশ্চেন আনঅ্যাটেম্পটেড, আমি কি করেছি, সে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে। একটু আগে আমি প্রথমেই কি বলেছি, বাংলা মানেটা বোঝো, সে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে, তার মানে কি একটা প্রশ্ন ছাড়েনি। তাহলে ছাড়েনি ইংরেজি কি, হি ডিড নট লিভ। ডিড নট কেন লিখেছি, পাস্ট টেন্সে আছে তাই, হি ডিড নট লিভ এনি কোশ্চেন আনঅ্যাটেম্পটেড। আমরা ক্লাস 9-এ করেছি না যে হি ট্রাইড এভরি প্ল্যান, তাহলে এটা তোমরা একা একা করো দেখি এক্ষুনি। হি ট্রাইড এভরি প্ল্যান, কি করবে, তাহলে হি ডিড নট লিভ, হি ডিড নট লিভ এনি প্ল্যান আনট্রাইড। তাহলে একটা পারলে 10টা পারি। আচ্ছা আমরা এই ডিড নট লিভ না লিখে অনেকে এরকম লিখবে হি লেফট, এনি প্ল্যানের জায়গায় লিখবে নো প্ল্যান, বা এনি কোশ্চেনের জায়গায় লিখবে নো কোশ্চেন, একই ব্যাপার। তাহলে তুমি এভাবে লিখতে পারো যে শি লেফট নো কোশ্চেন আনঅ্যাটেম্পটেড। তাহলে এভাবে লিখতে পারো শি লেফট নো প্ল্যান আনট্রাইড। কিভাবে লিখছো আবারও দেখি, হি লেফট মানে ছাড়েনি কোনো, নো প্ল্যান আনট্রাইড। ও বাবু একটু মন দিয়ে দেখো, এই এতক্ষণে যেটা করলে এইটা কোশ্চেনটা তোমাদের বেশি ভালো লাগবে, একটু ভিন্ন ধর্মী, মন দিয়ে বোঝো, কিছু নেই একদম। ওমা তুমি দেখো এদিক তাকো, এদিক, তোমার নাম কি মাঝখানে, তোমার প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা দেখো,
শি অ্যাটেম্পটেড এভরি কোশ্চেন মা, মানে সে প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেম্প্ট করেছে। তার মানে কি মামা, আমি তাহলে এটা বলতে পারি সে কোনো কোশ্চেন ছাড়িনি। তাহলে ছাড়িনি মানে কি, হি ডিড নট লিভ, লিভ মানে ছাড়া, কোনো প্রশ্ন এনি কোশ্চেন আনঅ্যাটেম্পটেড। শি ট্রাইড এভরি প্ল্যান, তাহলে আমি কি বলতে পারি, হি লেফট নো প্ল্যান আনট্রাইড। একই রকম ভাবে ডিড নট এর জায়গায় আমরা শুধু লেফট লিখতেও পারি, ডিড নট লিভ এর জায়গায়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো 6 দাগ। ওমা, যদি কোনো বাক্যের মধ্যে মাস্ট থাকে, কি থাকে বাবু, মাস্ট, তাহলে আমাকে কি করতে হবে জানো, কিচ্ছু না। দেখো, ক্যান নট বাট, কি লিখবো খালি, এই মাস্ট তুলে কি লিখবো, ক্যান নট বাট। তাহলে ইউ ক্যান নট বাট শেষ। তাহলে যেখানে আমার মাস্ট লিখবো সেখানেই লিখবো না, একটা কন্ডিশন থাকবে যে তোমাকে অবশ্যই পড়তে হবে পাস করবার জন্য, সেই ধরনের বাক্যে। তুই যেখানে মাস দেখছো সেখানেই ঘরে লিখছো, তা তো হবে না। তুমি পড়বে, কেন পড়বে, ভালো পাস করার জন্য বা ভালো নাম্বার পাওয়ার জন্য। আর কি লেখা যায়, তোমরা ছোটবেলায় করেছো, এই এই বাটের পরিবর্তে লিখেছো হেল্প, কিন্তু এখানে একটু দাঁড়াবে। বাটের পরে যদি আমরা লিখি তাহলে যা আছে তাই ভার্ব বসবে, কিন্তু হেল্পের পরে কিন্তু স্টাডিটা বদলে গিয়ে হবে আইএনজি, স্টাডিং। আবারও বলছি, বাটের, ঠিক আছে, যদি বাট থাকে তাহলে যা আছে তাই লিখতে পারছো, তাহলে ক্যান নট বাট লিখলে যা আছে তাই, ক্যান নট হেল্প লিখলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। তাই ছোটবেলা গ্রামার ছিল যে বাটের পরিবর্তে ইউজ হেল্প ছিল না, আমরা কি করেছিলাম, বাট তুলে হেল্প লিখে পরের ভার্বটার জায়গায় আমরা আইএনজি করেছিলাম। যেমন এরকম ছিল, হি ক্যান নট বাট বি গে। এই গে মানে কিন্তু প্রাণোচ্ছল, গে মানে তোমরা যেটা ভাবছো সেটা নয়। হি ক্যান নট বাট বি গে, তাহলে আমরা এরকম করেছিলাম, হি ক্যান নট হেল্প বিং গে। কেন আইএনজি করেছিলাম, হেল্প লিখে আইএনজি করতে হয়, তাই না? এই খুব সহজ জিনিস। আচ্ছা, 7 দাগ, এ তোমরা কতবার করেছো, শি ইজ টু ফ্যাট টু রান, তাহলে কত করেছো, যে ও খুব মোটা তাই দৌড়তে পারে না, কত করেছো। দেখো, এই টু এর জায়গায় তোমরা কি লিখবে, সো, তাহলে শি ইজ সো প্রাউড, এই টু তুলে কি লিখবে, দ্যাট। এবার তোমাকে সাবজেক্ট আনতে হবে, শি। ওমা, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, তাহলে ক্যান নট। আর যদি পাস্ট টেন্স থাকতো, কুড নট। আচ্ছা, এই অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ মানে কি, ক্ষমা চাওয়া। সে এতটাই গর্বিত, সে ক্ষমা অহংকারী, ক্ষমাও চাইবে না, ঠিক আছে। তাহলে শি ইজ সো প্রাউড দ্যাট শি ক্যান নট অ্যাপোলোজাইজ। ক্লিয়ার? যদি পাস্ট টেন্স থাকে, এটা ক্যান নটের জায়গায় এটা বদলে কি হয়ে যাবে, কুড নট। এবার অনেক ক্ষেত্রে তোমায় এমনও দিতে পারে যে দ্য কোশ্চেন ইজ টু ইজি টু এক্সপ্লেইন। বলো তো এইবার তোমরা কি করবে। দেখো, এইখানে কি ছিল, যে সে খুব গর্বিত তাই সে ক্ষমা চায় না। এখানে কিন্তু কোশ্চেনটা খুব সোজা, যাতে এই কোশ্চেনটার কোনো এক্সপ্লেইন করার প্রয়োজন নেই, এতটাই সোজা, এই কোশ্চেনটা এক্সপ্লেইন করার প্রয়োজন নেই। তাহলে কি করে করব, দ্য কোশ্চেন ইজ, এই টু এর জায়গায় লিখবে কি, সো ইজি, লিখলে এই টু এর জায়গায় কি লিখবে, দ্যাট। ইট, বলো, ইট ক্যান বা ইট ক্যান নট বি এক্সপ্লেইনড, এরকম এত সোজা, তাহলে এক্সপ্লেন করা যাবে না। নট কেন লিখবো, সোজা বলে কি এক্সপ্লেন করা যাবে না, না সোজা বলে এক্সপ্লেন করাটা সোজা, ভালো করে বোঝো। যদি বলি দা সাম ইজ টু ইজি টু সলভ, তার মানে কি, অঙ্কটা সোজা করার জন্য, তাহলে তখন কিন্তু আর এটা নেগেটিভ সেন্টেন্সে হবে না, তখন নটটা আসবে না। তাহলে তখন কি হবে, সরস্বতী ভালো করে বোঝো, দ্য কোশ্চেন ইজ সো ইজি দ্যাট ইট ক্যান বি বা ইট ক্যান বি এক্সপ্লেইনড, তখন কিন্তু আর নেগেটিভ হচ্ছে না, ইট ক্যান বি এক্সপ্লেইন, যেটা খুব সহজে এক্সপ্লেইন করা যায়।
তাই তোমাকে বুঝতে হবে কোন টার্মে লেখা। এই টু আর টু থাকলেই নেগেটিভ সেন্টেন্স সবসময় কিন্তু হয় না, এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। আর দাগেরটা, ইট ইজ অফেন ডিফিকাল্ট টু স্পিক দ্য ট্রুথ। বলো তো দেখি এর বাংলা মানে কি? এটা অফেন মানে কি? অফেন এটা কোন ধরনের অ্যাডভার্ব? বলতে পারবে কোন ধরনের অ্যাডভার্ব? আচ্ছা ভাই, অফেনটা কোন ধরনের অ্যাডভার্ব বলো? অ্যাডভার্ব ক প্রকার? 8 প্রকার। টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি, কজ, এফেক্ট, ইন্টারোগেশনস, WH, প্রচুর রকম আছে, ডিগ্রি আছে। এটা এটা অফেনটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, মাঝে মাঝে। সে মাঝে, এবার তাহলে এটা মাঝে মাঝে কঠিন, সত্যিটা বলা অনেক সময় কঠিন হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি ইট ইজ, এই অফেন মানে কি? নট অলওয়েজ। অফেন মানে কি? অফেন মানেই তো নট অলওয়েজ, সব সময় না। ইট ইজ নট অলওয়েজ ইজি টু স্পিক দ্য ট্রুথ। কি করে করলাম লক্ষ্য করে দেখো, আমি অফেনটাকে ভাঙলাম, ভেঙে কি করলাম? নট অলওয়েজ করলাম। আর ডিফিকাল্টের অপোজিট কি করলাম? ইজি। ভালো করে লক্ষ্য করে দেখো, অফেনটাকে ভেঙে করলাম কি? নট অলওয়েজ। আর ডিফিকাল্টটাকে ভেঙে করলাম, এই ডিফিকাল্টের অপোজিট করলাম কি? ইজি। সত্যি ইজি। আর একটা দুটো জায়গা পড়ে থাকবে, সে দুটো জায়গা বোঝাবো, সুন্দর করে লিখে নাও। তারপরে দেখো কিছু না, আমরা আজকে করছি কি? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করছি, খুব সহজে এক্সাম্পল গুলো দিয়ে দিয়ে, কোনো ঘটনাই না। লেখো। আচ্ছা দিয়েছিস? এবার দেখো আমাদের আর একটা নিয়ম আমরা করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবার একটা নিয়মই করব। কি নিয়ম আছে? আমরা প্রত্যেকটা ছোটবেলা থেকেই করে এসেছি, এভরিবডি লাভস নেতাজি। আমাদের স্কুলে স্যার বলতেন, নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদান করবে দেবমাল্য বিশ্বাস। তো এই এভরিবডি থাকলে সেই বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার একটাই নিয়ম আমরা ফলো করব। কিছুই না, এভরিবডির জায়গায় লিখবো হু। এটা কোন টেন্সে বাবু? তাহলে কি হবে? ডাজ নট। তাহলে একটা জিনিসই লিখবো, হু ডাজ নট। যদি আমরা ডাজ লিখি তাহলে লাভসের লাভ হবে শুধু। তুমি ডাজ লেখো বা তুমি ডিড লেখো, তাহলে ভার্বের কোন ফর্ম হবে মাগো? V1। তাহলে হু ডাজ নট লাভ নেতাজি, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন। তাহলে হলো নেগেটিভ, হলো ইন্টারোগেটিভ, কোনো চাপ নেই। যদি বলি এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। আচ্ছা বাবু এইটা বলো তো কি হবে? দেখো এভরি মাদার, এখানে কিন্তু এভরি বডি নেই। প্রত্যেক মা, প্রত্যেক বাবা, প্রত্যেক স্টুডেন্ট এরকম যদি থাকে, তখন তো এভরি স্টুডেন্ট, এভরি ফাদার, এভরি মাদার। তখন কি করব? তখন লিখবো দেয়ার ইজ নো মাদার, কোনো মা নেই। হু ডাজ নট লাভ হার চাইল্ড। আবার এভাবে লেখা যায়, there is no mother but loves her child। আমি আর জটিল করছি না, আমি ওপরেরটাই রাখছি। এভাবে করবে, there is no mother, কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। ক্লিয়ার? কোথায়? ও এটাতে ফুল স্টপ হবে প্রশ্নটাতে। ক্লিয়ার? তাহলে অ্যাফার্মেটিভ থেকে আমাদের নেগেটিভে কোনো সমস্যা কিন্তু আর রইল না। প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে করব। আমাদের সিন কিন্তু গুছিয়ে এসেছে, আমাদের সিন PDF প্রোভাইড করা হয়েছে, গল্পের ব্রড কোশ্চেন শেষ, আমাদের কবিতার নাটকের কিছু অংশ বাকি আছে। তাই আমাদের সিন যেহেতু আমাদের যেহেতু গল্প কবিতা ছোট গল্প আমাদের অল্প বাকি রয়েছে, এই জন্য আমাদের প্রেশারটা কম। এখন গ্রামার আর রাইটিং এর উপরে জোর দিতে হবে আস্তে আস্তে। আজকে যে গ্রামারটা শিখলাম, এরপর আমরা প্র্যাকটিসে যাব। কঠিন কিছু মনে হবে কি?
লেগেছে কঠিন? লাগেনি তো? কটা করেছি টোটাল আমরা? 10টা থেকে 11টা সেট মানে কোশ্চেন প্র্যাকটিস করেছি। এবার আমরা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করলে বুঝতে পারবো যে গ্রামার কতটা সহজ। ঠিক আছে, চলো আমরা প্র্যাকটিস করব। শুধু শিখলে চলবে না, আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তার জন্য তো গাদা গাদা জেরক্স দেওয়া সম্ভব নয়। আমরা যে কোনো একটা কোশ্চেন সেট বা প্র্যাকটিস বই ফলো করব। তার জন্য বাজার চলতি অনেক বই রয়েছে। আমরা যে কোনো একটা বই করব। আমরা কোন বইটা করব সেটা অনলাইন ক্লাসে বলে দেব, বা তোমাদের গ্রুপে বলে দেব, বা আমি যারা অনলাইন ক্লাসেস করছো তাদের গ্রুপে আমি বইয়ের ছবিটা পাঠিয়ে দেবো। সেই বইটা কিনতে হবে। ঠিক শুধু গ্রামার প্র্যাকটিসের জন্য এই বইটা কিনতে হবে। আমাদের কাছে দুটো অপশন আছে। আইদার ওই যদি বইয়ের দামটা বেশি হয়ে যায়, আমরা বইয়ের গুরুত্বপূর্ণ পৃষ্ঠাগুলো পিডিএফ করে নিয়ে তোমাদেরকে যদি দিয়ে দিই, তোমরা সেগুলো খাতায় যদি লিখে নিতে পারো, তাহলে 200 টাকা, 250 টাকা, 300 টাকা বেঁচে যাবে। কোনটা করবে? ডেফিনেটলি সেকেন্ড অপশনটাই করব। তবে বই কেনায় কঞ্জুসি করতে নেই, বই কিনতে হবে। চলে আসি আমরা প্রথম প্রশ্নে। হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস বলেছি, উল্টোটাও মনে রাখতে। তাহলে হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, যদি বাবু এইটাকে আমরা, এটা তো না বোধকে আছে, তাহলে হা বোধক করলে কি করে করব? তাহলে হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, এই ইনটা বদলে যাবে, এটাই শেখার। ফ্রম দি ক্লাস, তাহলে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। কঠিন খুব। নাম্বার 2, দ্য ম্যান ইজ অনেস্ট। বেশ কিছু নেগেটিভ করতে গেলে কি বলেছি, আমাকে অপোজিট ওয়ার্ড জানতে হয়। অনেস্ট, ডিসঅনেস্ট ছোটবেলার থেকেই পড়েছি। তাহলে দ্য ম্যান ইজ নট ডিসঅনেস্ট। আচ্ছা, এভরিওয়ান এগ্রিড টু দ্য প্রপোজাল। এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, এনিওয়ান থাকলে কি করব? হু, এখানে কি ডাজ নট লেখা যাবে? ডিড নট এগ্রি টু দ্য প্রপোজাল। টু দ্য প্রপোজাল। আমি ক্লাসে রয়েছি মা, বুঝলে? আরেকটু জোরে বললে সুবিধা হয়, ভিডিওতে পুরোপুরি আসছে না। এটাকে বলে আইরনিক্যাল টোনে কথা বলা বা সার্কাজম সাহিত্যের ভাষায়, বা তুমি এটাকে বলতে পারো অ্যানাফোরা নয় এক ধরনের, এটা এপিগ্রাম। মানে বলছো একরকম কিন্তু চাইছো আরেক রকম। আচ্ছা, অনলি ডেথ ক্যান কিওর হার নাও। ঠিক আছে, যত ওষুধ খাওয়াচ্ছি সারছে না, তখন কি বলবো? যে মরা ছাড়া তোর গতি নেই। আচ্ছা, ডেথ কি কোনো মানুষ? ডেথ একটা কোনো জিনিস আমরা ধরতে পারি, তাহলে বস্তুও ঠিক নয়। তাহলে এখানে আমরা নাথিং বাট লিখবো, নাথিং বাট, নাথিং বাট ডেথ ক্যান কিওর হার নাও। আমরা যদি এখানে ভুল করে নান বাটও লিখি, তাহলেও কারো দাদুর ক্ষমতা নেই কাটার। আমি ডেথকে এখানে পার্সনিফাই অর্থাৎ ব্যক্তিত্ব আরোপ করতে পারি। As soon as the teacher entered, the student stood up. কেউ বলতে পারবে উত্তর কি হবে? No sooner had the teacher entered than the student stood up. এইটা আমায় বলো, he tried every plan। একটু আগে করেছি মাগো। He left no plan untried. Very good. He was too proud to confess his guilt. এটাও একটু আগে করেছি। কে বলতে পারবে? He was so proud that he could not
কনফেস ইজ গিল্ট। আচ্ছা বলো তো কনফেসের নাউন কি? কনফেশন। কি? কনফেশন। আচ্ছা 8 দাগে শি ক্যান নট হেল্প বাট প্লে দ্য মানি, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, বা তাহলে কি করতে হবে? শি ক্যান নট হেল্প বাট প্লে দ্য মানি, এটাকে অ্যাফার্মেটিভ করে উল্টো। আরে আমরা কার পরিবর্তে ক্যান নট বাট এনেছিলাম? ক্যান নট হেল্প বাট কার কার পরিবর্তে এসেছিলাম? তাহলে শি পে দ্য মানি। তাহলে এতটার পরিবর্তে আমরা কি লিখছি? মানে কঠিন, উল্টোটাও এই জন্য বলেছি জানতে হবে। হি ডিড নট অ্যাকসেপ্ট ইট, তাহলে মানে কি? তাহলে হি রিজেক্টেড ইট। এই ডিড নট অ্যাকসেপ্ট মানে কি? রিজেক্টেড ফ্রেজাল ভার্ব, টার্ন ডাউন, মনে আছে তো? ফ্রেজাল ভার্ব কিন্তু পরীক্ষায় আসবে। 10 দাগেরটা ইউ আর ওয়াইজার দ্যান আই, এটা আসলে ডিগ্রি চেঞ্জ, আমাদের পজিটিভ ডিগ্রিতে করলে কিন্তু ঝামেলা মিটে যাবে। এটা কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভে। তাহলে আমি করতে পারি আই এম নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ। এটা যদিও আমি তোমাদেরকে এখনো শেখাইনি, কিন্তু ফার্স্ট সেমে তোমাদের ডিগ্রি চেঞ্জ খুঁটিয়ে শেখানো আছে, বেসিক থেকে অ্যাডভান্স। তোমরা যদি মনে করো যে একবার দেখে নেবে ডিগ্রি চেঞ্জ বেসিক টু অ্যাডভান্স, আমি এরকম একটা ছবি দিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, দেখে নেবে, খুব সুন্দর করে বুঝতে পারবে। ইউ আর ওয়াইজার দ্যান আই হয়ে যাবে আই এম নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ। আর 11 থেকে 20টা বাড়ির কাজ থাকছে তোমাদের জন্য, আমি তোমাদের মানে গ্রুপে পোস্ট করে দেবো, সেগুলো দেখে দেখে সুন্দর করে করে আসবে। সরকার 10,000 টাকা দিয়েছে মোবাইল কেনার জন্য, বান্ধবীর সঙ্গে ফোনে গল্প করার জন্য নয়। যদি মোবাইলটাকে ফ্রুটফুলি ইউজ করে পড়াশুনো করা যায়, তার সঙ্গে অনলাইন ক্লাসেস করা যায়, তাই তো? চলো এবার আমরা ছুটি। ও সোনা, ও সোনা, সবে ডাল হলো, এখনো স্যালাড, মটন কষা, কি যে বলো। দেখো এই দুদিন ব্রড কোশ্চেনের পরিমাণটা বাড়বে, বৃদ্ধি পাবে, মানে ব্রড কোশ্চেন পড়া দেওয়ার পরিমাণ বৃদ্ধি পাবে। আগামী দিন আমরা স্টিল রাইস পড়বো, সেখান থেকে এসএকিউ লিখবো, তার সঙ্গে ব্রড কোশ্চেন। এই জিমি ভ্যালেন্টাইন থেকেও আরো একটি ব্রড কোশ্চেন লেখাতে হবে, যেটা আমি লেখা শিখিয়ে দেব এবং মানে লিখিয়ে দেব। একটু শুনে নাও মন দিয়ে সকলে। দেখো জিমি ভ্যালেন্টাইন থেকে আমরা 6টা ব্রড কোশ্চেন করছি, তার মধ্যে 3টে আমরা এখানে একা একা লিখেছি, একটা লিখবো আর বাকিগুলো আমরা পড়বো। কিন্তু কি করে পড়তে হবে, কি করে ব্রড কোশ্চেন মুখস্থ করতে হবে, কতটুকু লিখতে হবে, একটা ব্রড কোশ্চেন করে কতগুলো ব্রড কোশ্চেন করা যায় সেটা দেখবো। তো দেখি প্রথম ব্রড কোশ্চেন। Ben Price investigated the sin of robberies and was hard to remark. Who was Ben Price? উত্তরে কি? Ben Price was a noted detective who knew Jimmy very well from the Springfield case. একা একা আমি বুঝতে পারলাম না। বেন প্রাইস ছিলেন একজন বিখ্যাত ডিটেকটিভ, যিনি জিমিকে চেনেন কোথা থেকে? কোথা থেকে চেনেন? স্প্রিংফিল্ড কেস থেকে তিনি জিমিকে চেনেন। তাহলে হু নিউ জিমি ভ্যালেন্টাইন ফ্রম স্প্রিংফিল্ড কেস, 1 নম্বর মুখস্থ। 2 নম্বর, হোয়েন ডিড বেন প্রাইস কাম টু নো অফ জিমিস হ্যাবিট? আচ্ছা সরি, হোয়াট ডিড হি সে, তিনি কি বললেন? কত নাম্বার দিয়েছে এটাতে? 2। একটু ভালো করে লিখতে হবে। আফটার ইনভেস্টিগেটিং দ্য সাইটস অফ রবারিজ, মানে যেই যেই জায়গায় তোমার ডাকাতি হয়েছে সেই জায়গাগুলোকে ইনভেস্টিগেট করে নিয়ে। এই বাইরে কথা বলছিস কে রে? কানটা ধরে বাড়ি পাঠিয়ে দেব। আচ্ছা সে একই জায়গা থেকেই তোরা। আফটার ইনভেস্টিগেটিং দ্য সাইটস অফ রবারিজ,
মানে কি, যেখানে যেখানে ডাকাতি হয়েছে সেই জায়গাগুলো ইনভেস্টিগেট করার পর বেন প্রাইস আন্ডারস্টুড, বেন প্রাইস বুঝতে পেরেছিলেন হু দ্য রিয়েল কালপ্রিট ওয়াজ, রিয়েল কালপ্রিট কে। প্রথম লাইনটা কি, আরে বাবু আমিও কোনোদিন মুখস্থ করিনি কোনো কিছু, আমি তোদের সঙ্গেই মুখস্থটা করি। তবে মুখস্থ দুরকম ভাবে হয়, একটা বোকার মতন হেলতে দুলতে, আরেকটা যারা বুদ্ধিমান তারা কি করে, বাংলা মানে বুঝে নিয়ে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায়। কি বলেছে, আফটার ইনভেস্টিগেটিং দ্য সিন অফ রবারিজ বেন প্রাইস আন্ডারস্টুড হু দ্য রিয়েল কালপ্রিট ওয়াজ। তাই তো, আর তো কিছু নেই। হি সেড দ্যাট, সে বলেছিলেন যে জিমি হ্যাড রিজিউমড, আবার শুরু করেছে, হিজ বিজনেস, তার ব্যবসা। অ্যাজ এ কারণ নো আদার থিফ, অন্য কোনো চোরেদের নেই, হ্যাড দ্য ক্যাপাসিটি অফ এক্সিকিউটিং ক্রাইম উইথ সাচ পারফেকশন। যদি মনে হয় যে তোমরা এই লাইনটা লিখবে না, নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই এতটুকু যদি মনে হয় তুমি লিখবে না, না লিখলেও সমস্যা নেই, তবে লিখলে তোমার উপর ইমপ্রেশন ভালো আসবে। কি, অ্যাজ নো আদার থিফ হ্যাড দ্য ক্যাপাসিটি অফ এক্সিকিউটিং ক্রাইম উইথ সাচ পারফেকশন। কিছুই নেই, কিন্তু যখন আমি বললাম না পড়তে হবে না, তখনই দেখবে নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে নিয়েছো যে পড়বই না। নো আদার থিফ, অন্য কোনো চোরেদের ছিল না, হ্যাড দ্য ক্যাপাসিটি অফ এক্সিকিউটিং ক্রাইমস উইথ সাচ পারফেকশন, মানে কি এত সঠিকভাবে, এত পারফেকশন দিয়ে অন্য কোনো থিফদের ক্ষমতা ছিল না। দুটো প্রশ্ন মুখস্থ। বেন প্রাইস ওয়াজ আ নোটেড detective who knew Jimmy Valentine very well from Springfield case. After investigating the sites of robberies, Ben Price understood that who the real culprit was. Right now, he said that Jimmy had resumed his business as no other thieves had the capacity of executing crimes with such perfection. আরে দু একবার পড়বো, তুড়ি মেরে মুখস্থ হবে, পারবো না, এটা কোনো ঘটনা। তারপরে যেটা এক নাম্বার দেওয়া, কি, when did Ben Price come to know of Jimmy's habit? আমরা জানি কখন জেনেছে, যখন তিনি স্প্রিংফিল্ড কেসে কাজ করছিলেন। তাহলে বেন প্রাইস কেম টু নো অফ জিমিস হ্যাবিট, সাজিয়ে লিখলাম এখান থেকে, এইটুকুনি উত্তর, while working on Springfield case, while working on the Springfield case, স্প্রিংফিল্ড কাণ্ডে কাজ করবার সময়। খুব কঠিন। তারপরের প্রশ্ন, দু দাগ, এখানে ছয়ে ছয় পাওয়া যায় যদি একটু মন দিয়ে সুন্দর করে গুছিয়ে লেখা যায়। এবার হোয়াট ডিড হি নো অফ জিমিস হ্যাবিটস, জিমির হ্যাবিট কি কি, লং জাম্প, কুইক গেটওয়েজ, নো কনফিডারেটস অ্যান্ড টেস্ট অফ গুড সোসাইটি, এই কটা তো। তাহলে বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস ভেরি ওয়েল, এই আই মানে দ্যাট ইজ, এটাই এইভাবে লিখতে হবে কিন্তু একই রকম ভাবে, লং জাম্পস, কুইক গেটওয়েজ, নো কনফিডারেটস অ্যান্ড আ টেস্ট অফ গুড সোসাইটি। তাহলে বেন প্রাইস জানতেন নিউ জিমিস হ্যাবিটস, দ্যাট ইজ মানে আই লং জাম্পস, কুইক গেটওয়েজ, নো কনফিডেন্স অ্যান্ড আ টেস্ট অফ গুড সোসাইটি, দিজ টিপিক্যাল হ্যাবিটস। ও মা, মা এত কথা কিসের, কিসের জন্য, কিসের জন্য এত কথা? These typical habits made him different from others. আমি এখান থেকে গলার জোর বাড়াচ্ছি যাতে করে ওটা না শোনা যায়, তাও ওদের গলার জোর পায়ার্সিং। আমি ঘরটা চেঞ্জ করলাম যাতে করে এই ওই দরজা দিত, জানলা দিয়ে দে। এত কথা কোথা থেকে আসে? ওকে, দেখো, দিজ টিপিক্যাল হ্যাবিটস, এই অদ্ভুত হ্যাবিট গুলো বানিয়েছিল তাকে, মেড হিম ডিফারেন্ট, অন্যদের থেকে, ফ্রম আদার্স। কি কঠিন এটা, আমায় বোঝাও। প্রত্যেকটা নোটস এখানে পড়িয়ে দিয়ে মুখস্থ করানো হচ্ছে, তাই এটা পড়া থাকবে আগামী দিন। কবার বাড়িতে লিখবে 3 টাইমস, আমি চেক করব। তার পাশাপাশি আর দেব ও শোনা, আর ব্রড কোশ্চেন দেব আগামী দিন সঙ্গে করে, কিন্তু ওই কি বলে ওটার নাম, লাস্ট ডাচেস, ওটা কিন্তু নিয়ে আসবে। লাস্ট ডাচেস কিন্তু আমি
ব্রড কোশ্চেন গুলো পড়াবো, তার সঙ্গে গার্ডেন পার্টিসেরও ব্রড কোশ্চেন যেখানে দেওয়া সেটাও নিয়ে আসবে, বাকিগুলো পড়িয়ে দেব। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। আসুন।